শেখ পরিবার ও আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা বন্ধের আহ্বান প্রধান উপদেষ্টার। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার তাগিদ। মব ঠেকাতে সরকারের ব্যর্থতা দেখছে বিএনপি, উস্কানিদাতাকেই নিতে হবে দায়, মন্তব্য জামায়াতের আমিরের। আজও শেখ বাড়ি থেকে ইট রড খুলে নিচ্ছে নিম্ন আয়ের মানুষ, আর সহিংসতা হলে দায় নেবে না খুলনার ছাত্র নেতারা। এখনো সহায়তা পাননি ছাত্র আন্দোলনে নিহত অনেকের পরিবার, বিচারের পাশাপাশি চান রাষ্ট্রীয় মর্যাদা। নারায়ণগঞ্জে ফতুল্লা থানার স্বেচ্ছাসেবক দলের নেতা মামুন হোসাইন খুন, ডেকে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্বাগত সমগ্র বাংলাদেশের সঙ্গে আছি সঞ্চারী মতিত্তমা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছি পুরো খবরে। রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর ছাড়াও বিভিন্ন জেলায় ওবায়দুল কাদের, তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু সহ অনেক আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা হয়েছে। তথ্য বলছে অন্তত ৩৫ জেলায় নেতাদের বাড়ি ছাড়াও আওয়ামী লীগের কার্যালয় ও শেখ মুজিবের মুরাল ভাঙচুর করা হয়েছে। যদিও এসব হামলা বন্ধে কঠোর হওয়ার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার লাইভে এসে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রতিবাদে বুলডোজার কর্মসূচির ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ওই দিন রাত ৮টার পর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ও শেখ হাসিনার বাড়ি সুধা সদনে হামলা চালায় ছাত্র জনতা। এছাড়া হামলা চালানো হয় কুষ্টিয়ায় মাহবুবুল আলম হানিফের বাড়িতে, নোয়াখালীতে ভাঙচুর করা হয়েছে ওবায়দুল কাদেরের বাড়ি, বরিশালে সাদিক আবদুল্লাহ ও আমির হোসেন আমুর বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে, কুমিল্লায় বাহাউদ্দিন বাহারের বাড়িও ভাঙা হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জে শামীম ওসমানের দাদার বাড়িতে হামলা চালানো হয়। এর বাইরে জামালপুর, ভোলা, বরিশাল, রাজশাহী, নাটোর, কুমিল্লা, কিশোরগঞ্জ, চট্টগ্রাম ও সিলেটে আওয়ামী লীগের নেতা ও সংসদ সদস্যদের বাড়িতে ভাঙচুর হয়েছে। কোথাও কোথাও দেওয়া হয়েছে আগুন। শুধু নেতা বা সংসদ সদস্যর বাড়িতে নয়, বিভিন্ন জায়গায় শেখ মুজিব ও শেখ পরিবারের সদস্যদের কমপক্ষে অর্ধশত মুরাল ভাস্কর্য প্রতিকৃতি ভাঙা হয়েছে, কোথাও কোথাও একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে। শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে এমন পরিস্থিতি বলে মনে করছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। তবে হামলা ভাঙচুর কঠোরভাবে প্রতিহত করার কথা বলছে সরকার। এছাড়া উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইনশৃঙ্খলা পরিস্থিতি কেউ অস্থিতিশীল করার চেষ্টা করলে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে শেখ পরিবার ও আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা বন্ধের আহ্বান জানান তিনি। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টা বলেন, আইনের প্রতি অবহেলা নাগরিকদের জীবন ও সম্পদ বিপন্ন করতে পারে। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সকল ধরনের হামলা বন্ধ করতে হবে। আওয়ামী লীগ ও ফ্যাসিস্ট হাসিনার অপশাসনের প্রতি নাগরিকদের ক্ষোভ রয়েছে, তবে এজন্য কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা যাবে না। অন্যথায় আইনশৃঙ্খলা বাহিনী অবিলম্বে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির জন্য যে কোনো ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। ফ্যাসিস্টদের ফিরে আসার সুযোগ নেই উল্লেখ করে বলা হয়, মানবতাবিরোধী অপরাধের জন্য তাদের বিচার প্রক্রিয়াধীন। আইনশৃঙ্খলার যে কোনো অবনতি বিশ্বকে ভুল বার্তা দিতে পারে। মব কালচার ঠেকাতে সরকার দক্ষতার পরিচয় দিতে পারছে না বলে দাবি করেছে বিএনপি। রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি করে দলটি। পাশাপাশি বিবৃতিতে দেশের চলমান পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানানো হয়েছে। কঠোরভাবে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করে রাষ্ট্র ও সরকারের ভূমিকা দৃশ্যমান করা এখন সময়ের দাবি বলে বিবৃতিতে উল্লেখ করেছে বিএনপি। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিবৃতিতে আরও বলা হয়, হাজারো শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে পরাজিত পলাতক স্বৈরাচার এবং তার দোসরদের উস্কানিমূলক আচরণ, ছাত্র গণ অভ্যুত্থান সম্পর্কে অশালীন আপত্তিকর মন্তব্য দেশের জনগণের মধ্যে তীব্র ক্ষোভ এবং ক্রোধের জন্ম দিয়েছে। এতে বুধবার ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পতিত স্বৈরাচারের স্মৃতি, মূর্তি, স্থাপনা ও নামফলকসমূহ ভেঙে ফেলার মতো ঘটনা ঘটেছে। জনগণ আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো বেআইনি কর্মকাণ্ডে উৎসাহিত হচ্ছে।
একটি সরকার বহাল থাকা অবস্থায় জনগণ এভাবে নিজের হাতে আইন তুলে নিলে দেশে বিদেশে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। দেশের বর্তমান পরিস্থিতির দায়ভার সম্পূর্ণ উস্কানিদাতার বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। শেখ হাসিনা পালিয়ে গিয়েও উস্কানি দিয়ে দেশে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করতে চায় বলেও মন্তব্য করেন তিনি। সকালে নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে এক জনসমাবেশে জামায়াতের আমির বলেন, জামায়াত ক্ষমতায় গেলে নারীরা ঘরে বাইরে সর্বোচ্চ নিরাপত্তা ও মর্যাদায় কাজ করতে পারবে। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের যত টাকা লুট করে বিদেশে পাচার করেছে তা অন্তর্বর্তীকালীন সরকারকে ফিরিয়ে এনে জনগণের উন্নয়নে ব্যয় করার তাগিদ দেন শফিকুর রহমান। তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যে উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকেন। সেই রকমই একটা উস্কানি 2-1 দিন আগে তারা দিয়েছিলেন। সুতরাং উস্কানির কারণে যত পরিবেশ সৃষ্টি হবে তার সমুদয় দায় উস্কানিদাতাদেরকেই নিতে হবে। আজও খুলনার শেখ বাড়ির ধ্বংসস্তূপ থেকে রড বের করে নিয়ে যাচ্ছে সাধারণ মানুষ। খুলনায় শেখ বাড়ি গুড়িয়ে দেওয়ার ঘটনায় বিবৃতি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা শাখা। বৃহস্পতিবার রাতে দেওয়া বিবৃতিতে বলা হয়, বিভিন্ন স্থানে ভাঙচুর ও সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সব ধরনের সহিংসতা থেকে ছাত্র জনতাকে বিরত থাকতে অনুরোধ করা হচ্ছে। এরপর খুলনার কোথাও কোনো ভাঙচুর বা সহিংসতা করার চেষ্টা করা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর পদক্ষেপ নেবে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা এর কোনো দায়ভার গ্রহণ করবে না। শেখবাড়ির ধ্বংসস্তূপ থেকে আরো জানাতে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, এই মুহূর্তে আপনি সেখানকার কি অবস্থা দেখতে পাচ্ছেন? এই মুহূর্তে আসলে যে শেখবাড়ির যে ধ্বংসস্তূপ, সেই ধ্বংসস্তূপ থেকে সাধারণ মানুষ তারা আসলে যে রড আছে সেই রডগুলো ভেঙে ভেঙে কেটে নিয়ে যাচ্ছে এবং এর পাশাপাশি আমরা আরো দেখতে পেয়েছি যে এখানকার যে উৎসুক জনতা তারা এখানে আসছেন, কারণ গত 17 বছর একেবারে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা দক্ষিণ পশ্চিমাঞ্চলের সেই বাড়ির যে শেষ পরিণতি, সেই পরিণতি দেখতে কিন্তু আমরা দেখেছি যে বয়স্ক লোক থেকে শুরু করে ছাত্রছাত্রীরা তারা কিন্তু এখানে আসছেন এবং দেখছেন, ছবি তুলছেন, ভিডিও করছেন এবং ঘুরে ঘুরে তারা এই ধ্বংসস্তূপ দেখছেন। গত বুধবার রাতে আসলে ছাত্র জনতা, বিক্ষুব্ধ ছাত্র জনতা এখানে বুলডোজার দিয়ে এই বাড়িটি আসলে তারা ভেঙে এবং গুড়িয়ে দিয়ে যায় এবং এখন এই বাড়িটি সম্পূর্ণরূপে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর আগে অবশ্য ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আগে প্রায় 4 আগস্ট এবং 5 আগস্ট দুদিন, এই দুদিনও কিন্তু এখানে বেশ কয়েকবার ভাঙচুর এবং অগ্নিকাণ্ডের কাণ্ডের ঘটনা ঘটে এবং তারপর আসলে শুধুমাত্র ইটের কাঠামোগুলোই ছিল, কিন্তু বুধবার রাতে বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা এসে কিন্তু এটিকে একদম বুলডোজার দিয়ে তারা গুড়িয়ে দেন এবং এখনো আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ তারা আসছেন যে গত 17 বছর ধরে এই অঞ্চলের রাজনীতির যে একেবারে কেন্দ্রবিন্দু ছিল, সেই কেন্দ্রবিন্দুর যে জায়গাটি, সেই জায়গাটি আসলে এখন কি অবস্থা সেটি তারা ঘুরে ঘুরে দিচ্ছেন এবং ছবি তুলছেন, ভিডিও করছেন এবং বিগত সময় আসলে মানুষের ভিতরে যে ক্ষোভ জন্মেছিল সেই ক্ষোভের আসলে বহিঃপ্রকাশ তারা প্রকাশ করছেন। আর আপনি জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনার পক্ষ থেকে কিন্তু একটি বিবৃতি গতকাল রাতে দেওয়া হয়েছে এবং সেই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে শেখবাড়ির ভাঙচুর এবং গুড়িয়ে দেওয়ার বিষয়ে আসলে বিক্ষুব্ধ ছাত্র জনতার যে ক্ষোভ ছিল সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটেছে, কিন্তু এর বাইরে যাতে অন্য কোথাও যাতে অন্য কোনো জায়গায় বা স্থাপনাতে ভাঙচুর না হয় সেজন্যই তারা বা কোনো দুষ্কৃতকারী এটাকে কেন্দ্র করে যেন তাদের নিজ ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য কাজ না করে সেজন্য তারা একটি বিবৃতি দিয়েছেন এবং তারা বলেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর বাইরে অন্য কোথাও কোনো কিছুর জন্য তার দায়ভার কিন্তু তারা নিবে না এবং এই ব্যাপার হলে তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তারা আমাদেরকে
এই বিবৃতিতে উল্লেখ করেছেন। এবং আমরা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি, তারাও আমাদেরকে একই কথা জানিয়েছেন যে শেখবাড়িতে যে ভাঙচুর বা গুড়িয়ে দেওয়া হয়েছে এটি আসলে বিক্ষুব্ধ ছাত্র জনতার একটি বহিঃপ্রকাশ ঘটেছে, কিন্তু এর বাইরে অন্যান্য স্থাপনাতে বা অন্য কোনো বাড়িতে যদি কোনো হামলা বা ঘটনা ঘটে সেটি আসলে ব্যক্তি স্বার্থ হাসিলের জন্যই কিছু মানুষ করবেন, এবং এই কারণেই তারা এই বিবৃতি দিয়েছেন যাতে করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যাতে না ঘটে। আমরা দেখতে পাচ্ছি যে বুধবার গুড়িয়ে দেওয়ার পরেও বৃহস্পতিবার রাতে, গতকাল রাতেও কিন্তু খুলনার দিঘুলিয়া উপজেলাতে সেখানে শেখ হাসিনা এবং শেখ রেহানার একটি গোডাউন ছিল এবং রেস্ট হাউস ছিল, সেটিও কিন্তু সেখানকার যারা বিক্ষুব্ধ ছাত্র জনতা রয়েছেন তারা ভেঙে এবং গুড়িয়ে দেন। এবং এছাড়াও খুলনা বিশ্ববিদ্যালয় এবং বিএল কলেজে সেখানে বঙ্গবন্ধুর মোরাল ছিল, সেই শেখ মুজিবের যে মোরাল, সেই মোরালও বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা বুধবার রাতে তারা এখানে গুড়িয়ে দেন এবং বৃহস্পতিবার সকালে বিএল কলেজে গুড়িয়ে দেওয়া হয়। এখন অবশ্য এই যে প্রতাপশালী যে বাড়ি, সেই বাড়িটির এখন ধ্বংসস্তূপ, একেবারে একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সেই ধ্বংসস্তূপের ভিতরে আসলে এখন শুধু মানুষ, কিছু সাধারণ মানুষ তারা রড কেটে নিয়ে যাচ্ছেন, আর উৎসুক জনতা তারা এসে দেখছেন, ঘুরছেন এবং ছবি তুলছেন। এই বাড়িতে মূলত শেখ হাসিনার চাচাতো ভাইরা থাকতেন এবং তারা এই অঞ্চলের রাজনীতি যেমন নিয়ন্ত্রণ করতেন, এই অঞ্চলের ঠিকাদারি তারা নিয়ন্ত্রণ করতেন। এবং 5 আগস্টের পরে আমরা জানতে পেরেছি যে এই বাড়িতে যে যারা থাকছেন তাদের বিরুদ্ধে কিন্তু বেশ কয়েকটি মামলা হয়েছে, তবে 5 আগস্টের পর থেকে এই বাড়ির লোকজন এখন পর্যন্ত পলাতক রয়েছেন। জি, খুলনার শেখবাড়ি ধ্বংসস্তূপ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী অভিজিৎ পাল। রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটনের ভেঙে ফেলা বাসভবন থেকে বিক্ষুব্ধ জনতা রড, ইট, টাইলস সহ বিভিন্ন সামগ্রী নিয়ে যাচ্ছেন। এর আগে বৃহস্পতিবার রাতে 11:30টার পর একটি বুলডোজার দিয়ে বাড়িটি ভেঙে ফেলে বিক্ষুব্ধ জনতা। সকাল থেকে সাবেক সিটি মেয়রের বাসভবনের সামনে ভিড় করতে থাকে উৎসুক জনতা। রাতে ভেঙে ফেলা বাড়ির বিভিন্ন সামগ্রী নিতে যেতে শুরু করে তারা। গত 5 অগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পরিবার নিয়ে আত্মগোপনে চলে যান খায়রুজ্জামান লিটন। পরে 6 অগস্ট তার বাড়িতে হামলা ও লুট চালায় ছাত্র জনতা। পরে দ্বিতীয় দফায় বৃহস্পতিবার তার বাড়ি ভেঙে ফেলা হয়। দীর্ঘদিন অপেক্ষা করেও এখনও সহায়তা পায়নি বলে দাবি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের অনেকেই। একই সঙ্গে হত্যা মামলার আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ স্বজনরা। দ্রুত হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি নিহতদের রাষ্ট্রীয় মর্যাদা চান তারা। গত 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেন জয়পুরহাটের একাদশ শ্রেণীর শিক্ষার্থী নজিবুল সরকার বিশাল। সেই আন্দোলনে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে মেলেনি কোনো সহায়তা। সরকারের কাছে আকুল আবেদন এটা জানাই যে তার পরিবারকে যেন সরকার সহায়তা দান করে, আর তার যে এই হত্যাকাণ্ডের যে আমরা বিচার চাই। ছেলের হত্যার বিচার নিয়ে হতাশা জানিয়েছেন নোয়াখালীতে ছাত্র আন্দোলনে নিহত মাহমুদুল হাসান রিজভির মা। হত্যায় জড়িতরা টাকা দিয়ে পার পাচ্ছেন বলে অভিযোগ করেন। যারা খুনি, যারা এগুলা সহযোগী, তারা সবাই এখন টাকা দিয়ে মুক্তি পাইতেছে। বিচার কার কাছে চামু? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাগুরায় নিহত হন 10 জন, কিন্তু এতদিনেও কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। প্রশাসন আসামিদেরকে দ্রুত ধরে বিচারের আওতায় আনতে এই দাবি জানাচ্ছি। আন্দোলনে নিহত ঝিনাইদহের শ্রমিক সাব্বির হোসেনের পরিবারে আর্থিক অনটন। 18 জুলাই ঢাকার উত্তরায় পুলিশের গুলিতে মারা যান তিনি। হতাহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন জেলা প্রশাসক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন, আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে, শহীদ পরিবারকে 10,000 করে টাকা দিয়েছি এবং আহত যারা হয়েছেন তাদেরকে আমরা 3,000 করে টাকা দিয়েছি। এবং পরবর্তীতে আমরা সরকারিভাবে যে সকল অনুদান বা সুবিধাদি পাবো তাদেরকে সার্বিকভাবে সেই সহযোগিতাগুলো প্রদান করব। মাদারীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দেন কয়েক হাজার শিক্ষার্থী। পুলিশের গুলিতে নিহত হন 3 জন, আহত হয়েছেন অনেকেই। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জুলাই আন্দোলনের বিরুদ্ধে থাকায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 21 শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে প্রশাসন। এদের সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। এর মধ্যে 18 জনকে হল থেকে বহিষ্কার এবং 3 জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির 281তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। শৃঙ্খলা বিধি অনুযায়ী এসব শিক্ষার্থীকে 26 ফেব্রুয়ারির মধ্যে লিখিত আকারে অথবা পরবর্তী মিটিংয়ে সরাসরি বক্তব্য জানাতেও বলা হয়েছে।
লক্ষ্মীপুরে ছাত্র জনতার ওপর হামলা ও 4 শিক্ষার্থী হত্যা মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সাকিব হোসেনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাত্র জনতা। সাকিব হোসেন থানা ছাত্রলীগের সদস্য ও সদর উপজেলা আটিয়াতলী এলাকার বাসিন্দা। দুপুরে রামগঞ্জ বাস টার্মিনাল এলাকায় তাকে আটক করে মারধর করা হয়। পরে পুলিশ তাকে আটক করে। আটককৃত সাকিব হোসেন 4 অগস্ট 4 শিক্ষার্থী হত্যা মামলার অন্যতম আসামি। নারায়ণগঞ্জের ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসাইনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভোর 4টার দিকে পূর্ব লালপুর রেললাইন এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত 2টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কাজ শেষে বাসায় চলে যান মামুন। ভোরে মোবাইল ফোনে বাসা থেকে প্রতিষ্ঠানের সামনে তাকে ডেকে এনে গুলি করে পালিয়ে যায় 2 তরুণ। পরে স্থানীয়রা উদ্ধার করে খানপুর 300 শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছে পুলিশ। পটুয়াখালীতে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সম্পাদক রবিউল আউয়াল অন্তর বৃহস্পতিবার মধ্যরাত থেকে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ রবিউল আউয়াল অন্তর পটুয়াখালীর কলাপাগার লোন্দা গ্রামের বাসিন্দা। নিখোঁজের স্বজনরা জানিয়েছে, কলাপাড়া পৌর শহরের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বৃহস্পতিবার রাতে বাড়িতে যাচ্ছিলেন। এরপর থেকে তাকে খুঁজে পাচ্ছেন না স্বজনরা। এ নিয়ে স্বজনরা থানায় সাধারণ ডায়েরি দায়ের করেছে। পুলিশ জানিয়েছে, তার মোটরসাইকেলটি কলাপাড়া পটুয়াখালী সড়কের রজপাড়া মাদ্রাসার কাছ থেকে উদ্ধার করা হয়েছে। তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গাড়িটা যখন জব্দ করা হয়, জব্দ তখন গাড়িটির সামনে লেখা আছে রবিউল আউয়াল অন্তর। আমরা ওই সূত্র ধরে আমরা ওদের সাথে যোগাযোগ করছি। ভাই আসছিল এবং তার বউ আসছিল, স্ত্রী আসছিল। তারা জানায় যে এরকম সে তাই কালকে রাত্রে পাওয়া যাচ্ছে, রাত থেকে রাত 11:30 থেকে তারা পাওয়া যাচ্ছে না। চট্টগ্রামের ডিসি পার্কে সংঘাতের জেরে তৃতীয় দিনের মতো চলছে প্রাইম মুভার চালক শ্রমিকদের ডাকা কর্মবিরতি। এর ফলে চট্টগ্রামে বন্দরে পণ্য আনা নেওয়ার জন্য গাড়ি চলাচল বন্ধ রয়েছে। সকালে বন্দর জেটির প্রবেশমুখে অবস্থান নেয় অসংখ্য কন্টেইনারবাহী লরি, ট্রাক। তবে সড়কে অবস্থান না নেওয়ায় লোকজনের ভোগান্তি তেমন ছিল না। এদিকে পণ্য পরিবহন বন্ধ থাকায় ক্ষতির শঙ্কায় ব্যবসায়ীরা মঙ্গলবার রাতে ডিসি পার্ক এলাকায় লরি চালকদের মারধর করলে কর্মবিরতি শুরু করে তারা। বৃহস্পতিবার ভোরে বিষয়টি মীমাংসা হলেও হঠাৎ সকাল 9টা থেকে 4 দফা দাবিতে ফের কর্মবিরতি শুরু করে তারা। শ্রমিকদের অভিযোগ, হামলাকারীদের কাউকে এখনও গ্রেপ্তার করা হয়নি। উল্টো চালক শ্রমিকদের আসামি করে মামলা করা হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবার ঘোষণাও দেয় শ্রমিকরা। ফ্রি টাইমের ভিতরে আমরা পণ্য নিতে না পারি, সেক্ষেত্রে একটা বন্দরের ডিটেনশন চার্জ আছে। এর আওতায় পড়লে দেখা যাচ্ছে কি সর্বোপরি এটা দেশের উপর প্রভাবটা পড়তেছে। প্রায় 18 জনের মতো, ওরা সবাই এখনো মেডিকেলে ভর্তি আছে এবং ওদেরকে যারা হামলা করছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য দাবি দিছে। ওটাও রাজধানীর বাজারে খুব একটা স্বস্তি ফেরেনি চালের দামে। আমদানির চাল আসার পরও দাম কমেছে সামান্য। অন্যদিকে সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 টাকা বেড়েছে মুরগির দাম। কাটেনি সয়াবিন তেলের সংকটও। বাজারে চালের মজুদে ঘাটতি নেই, কেনা যাচ্ছে প্রয়োজন অনুযায়ী, তবে স্বস্তি নেই দামে। গত সপ্তাহের চেয়ে মানভেদে কেজিতে 1 থেকে 2 টাকা কমেছে চালের দাম। মোটা চাল বিক্রি হচ্ছে 52 থেকে 54 টাকা কেজিতে। সরু চালের জন্য গুনতে হচ্ছে 70 টাকার উপরে। বিক্রেতাদের দাবি, আমদানির চাল বাজারে আসছে, তাই সামনে দাম আরও কমতে পারে। মহা বেশি করিয়া ফেলাইছে, 50 পয়সা কমাই, 1 টাকা কমাই, 10-12 টাকা বাড়াইয়া। বাইরে থেকে মালটা ইম্পোর্ট করানো মোটামুটি চালের বাজারটা একটু বাড়ি খেয়েছে। নইলে এক চাল, আটার চাল এখন 70 টাকা কেজি হতো, মোটা চাল 60 টাকা আসতো। এই জন্য এখন ওই চালটা আসাতে মিনিকেট 80 টাকা,
ভালো নাজির শাল 80 টাকা, নর্মাল নাজির শাল 70 টাকা 75 টাকা। এদিকে রোজা যত এগিয়ে আসছে ততই ঘনীভূত হচ্ছে সয়াবিনের সংকট। একে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর পায়তারা বলছেন বিক্রেতারা। আমার লাগবে দৈনিক 20 কার্টন তেল, আমার দিচ্ছে 5 কার্টন তেল, তেলের সাথে আবার আটাও দিচ্ছে, তাও অ্যাভেলেবেল সরবরাহ নাই, ডিলার একদম কম দিচ্ছে, গায়ে যে দাম লেখা ওই দামে ডিলার তেলের দাম নিতেছে। অন্যদিকে গত সপ্তাহে যে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছিল 180 টাকা কেজিতে, এখন সেজন্য গুনতে হচ্ছে 190 থেকে 200 টাকা। আর সোনালির কেজি পৌঁছেছে 310 থেকে 320 টাকায়। রমজান উপলক্ষে তো এটা স্বাভাবিকভাবেই প্রত্যেক বছরই বাড়ে, এখানে সম্ভাবনা আছে। রমজান তো আর মাত্র 1 মাসও নাই প্রায়। তবে স্বস্তি রয়েছে সবজির দামে। গত সপ্তাহের চেয়ে কেজিতে 5 টাকা কমেছে আলু পেঁয়াজের দাম। আলুর কেজি 18 থেকে 20 টাকা আর পেঁয়াজ কেনা যাচ্ছে 45 টাকা কেজিতে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পর্যাপ্ত সরবরাহ থাকায় সারা দেশে স্থিতিশীল রয়েছে সবজির দাম, তবে বোতলজাত সয়াবিনের সংকট এখনও কাটেনি। চট্টগ্রামে কেজি প্রতি 10 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 195 টাকায়। রাজশাহীতে প্রতি কেজি শিম ও বেগুন 20 টাকায়, করলা ও কাঁচামরিচ 60 টাকায় এবং ফুলকপি প্রতি পিস 10 টাকায় বিক্রি হচ্ছে। আর গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা কেজি দরে। সিলেটেও সবজির দাম স্থিতিশীল রয়েছে। বরিশালে বোতলজাত সয়াবিনের সংকট এখনও কাটেনি। খোলা সয়াবিন কিনতে অনীহা প্রকাশ করেছে ক্রেতারা। খুলনায় মোটা চালের দাম কমলেও বৃদ্ধির পর স্থিতিশীল রয়েছে মাঝারি এবং চিকন চালের দাম। ব্যবসায়ীরা যাতে সিন্ডিকেট করে পণ্যের দাম না বাড়াতে পারে সেজন্য নিয়মিত বাজার তদারকির দাবি স্থানীয়দের। গাজরের কেজি 40 টাকা, শসার কেজি 30 টাকা, ফুলকপি 20 টাকা, আলু 20 টাকা। চাউলের দাম একটু বেশি, কিন্তু সবজির দাম অনেক কমে গেছে। এখন তো সবজির সিজন, এই সিজন অনুযায়ী বাজার মোটামুটি ঠিক আছে। দীর্ঘদিন ধরে সাগরে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। ট্রলার সাগরে গিয়ে মাছ ছাড়াই ফিরে আসছে। কুয়াকাটায় জেলেদের কপালে চিন্তার ভাঁজ। লোকসানের মুখে পড়েছেন অনেক ট্রলার মালিক। অনেক জেলেই পরিবর্তন করছেন তাদের পেশা। পটুয়াখালীর মহিপুর ইউনিয়নের সিরাজপুর গ্রামের দেলোয়ার গাজী 3 বছর আগেও 2টি মাছ ধরার ট্রলার ছিল। কয়েক বছর ধরে সাগরে মাছ না থাকায় ধার দেনায় জর্জরিত। বিক্রি করেছেন ট্রলার সহ একটি বাড়ি। বর্তমানে 32 লাখ টাকা দেনা নিয়ে চালাচ্ছেন সংসার। দোনোটা ট্রলারই আমি বিক্রি করছি এই দেনার যায়, কিন্তু আমি এখনো দেনা দিয়ে সারতে পারি নাই। এখন আমি না সারতে পারায় আমি এখন বর্তমানে এই কৃষি কাজ করি। সাগরে ইলিশ না থাকায় অনেক ট্রলার মালিকই হয়েছেন নিঃস্ব। জেলেরা পরিবর্তন করছেন তাদের পেশা। লস দিতে দিতে আমার বোট বিক্রি করে ফেলাইছি, তারপর জমি যা ছিল তাও বিক্রি করিয়া এখনো দেনা পরিশোধ করতে পারিনি। দীর্ঘদিন তেমন সাগরে কোনো মাছ পোনা নাই, তাই না কারণে আমরা মাছ পোনা মানে সংসার খুব কোন অবস্থা চলে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব পড়ছে মাছের উৎপাদনে বলছেন বিশেষজ্ঞরা। সেই জলবায়ু উষ্ণতা, ক্লাইমেট চেঞ্জ যে ফ্যাক্টরটা, এর কারণে যখন উপযুক্ত পরিবেশটা বিনষ্ট হয়ে যাচ্ছে এবং সেখান থেকে মাছ অন্য জায়গায় চলে যাচ্ছে। অবৈধভাবে ট্রলিং বোর্ডে মাছ ধরায় কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না জেলেরা বলছেন মৎস্য কর্মকর্তা। এবং আমাদের এই অঞ্চলে যে পরিমাণ জেলে এবং বোটের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, আসলে আমাদের সমুদ্রের এই ধরনের ধারণ ক্ষমতা নাই। ধারণ ক্ষমতা কম হওয়ার কারণে আমাদের এই অঞ্চলে প্রত্যেক ব্যক্তি হিসেবে মাছ পাওয়ার প্রবণতাটা কমে যাচ্ছে। সম্প্রতি অভিযান চালিয়ে কয়েকটি ট্রলিং বোট জব্দ করা হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত জেলেদের সহায়তার কথা জানায় মৎস্য বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টাঙ্গাইলে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন করেছে পৌরসভার আদালতপাড়া 14 নং ওয়ার্ডের বাসিন্দারা। জুমার নামাজের পরে আয়োজিত এই মানববন্ধনে বক্তারা বলেন, টাঙ্গাইল পৌরসভার প্রাণকেন্দ্রে 14 নং ওয়ার্ডের অবস্থান হলেও এখানে কোনো ড্রেনেজ ব্যবস্থা নেই। সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি জমে তৈরি হয় জলাবদ্ধতা। এর জেরে বর্ষা মৌসুমে প্রায়ই শিক্ষার্থীদের স্কুলে যাওয়া বন্ধ করতে হয়। জরুরি প্রয়োজনে বাড়ি থেকে বের হলে পড়তে হয় চরম ভোগান্তিতে। দ্রুত সমস্যার নিরসনে উদ্যোগ নেওয়া না হলে পৌরসভা ঘেরাও সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা। ঝালকাঠির সদর হাসপাতালে চালক না থাকায় 23 দিন ধরে সরকারি অ্যাম্বুলেন্স সেবা বন্ধ রয়েছে।
এতে বাধ্য হয়ে দ্বিগুণ খরচে ঝালকাঠি থেকে রোগীদের বরিশাল সহ অন্যত্র যেতে হচ্ছে। চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাদের স্বজনেরা। হাসপাতালের তত্ত্বাবধায়ক বলছেন, অ্যাম্বুলেন্স চালক শাহাদাত হোসেনের বিরুদ্ধে নানা অভিযোগ থাকায় এবং চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ শেষ হওয়ায় তাকে বাদ দেওয়া হয়েছে। নতুন চালকের জন্য আবেদন পাঠানো হয়েছে। শিগগিরই সমস্যার সমাধানের আশা করছেন তারা। হার্টের রুগী এই জায়গাতে বরিশাল রেফার করছে। 2 ঘন্টা যাবত এই অ্যাম্বুলেন্সের জন্য দাঁড়াই আছি, ফোন দিছি, কিন্তু আমরা অ্যাম্বুলেন্স পাইতে আসি না। সরকারি অ্যাম্বুলেন্স তালা মারানো। দিন পর্যন্ত অ্যাম্বুলেন্স বন্ধ, প্রাইভেটে 2-1টা অ্যাম্বুলেন্স আছে, তা থেকে মেডিকেলে ঝালকাঠি থেকে বরিশাল রুগী নিতে অনেক ব্যয়বহুল। সেই মাদক সেবন করে এবং তাকে দিয়ে আমরা গাড়ি চালাতে পারতেছি না, এটা আমাদের কমিটি সিদ্ধান্ত নিয়েছে। ড্রাইভারের জন্য আমরা পত্র লিখেছি, ড্রাইভার কয়েকদিনের মধ্যেই ড্রাইভার বিভাগীয় পরিচালক স্যার পদায়ন দিবেন। রাঙামাটির ঝুলন্ত সেতু এলাকায় অস্থায়ী দোকানের কারণে সরু হয়েছে রাস্তা, এতে ভোগান্তিতে পড়েছেন পর্যটকরা। অন্যদিকে পাহাড়ে উঠেও প্রকৃতি দেখতে না পেরে আক্ষেপ তাদের। আর পর্যটন কর্মকর্তারা বলছেন, দোকানদারদের বাজার শেড নির্মাণের প্রস্তাব গৃহীত হলেও বরাদ্দ না আসায় কাজ শুরু হচ্ছে না। 1985 সালে রাঙামাটি শহরের শেষ প্রান্তে দুটি পাহাড়কে সংযুক্ত করে নির্মিত হয় ঝুলন্ত সেতু। কাপ্তাই লেকের উপর নির্মিত আইকনিক এ সেতু জেলার অন্যতম আকর্ষণ। প্রতিদিনই অসংখ্য পর্যটক উপভোগ করতে আসেন পাহাড়ের সৌন্দর্য। তবে নানা দূষণে হতাশ হন পর্যটকরা। পর্যটকরা জানান, দুপাশে ভাসমান দোকানের কারণে সরু হয়েছে রাস্তা। এছাড়াও বর্জ্যের কারণে দূষিত হচ্ছে পরিবেশ। ফুটপাত দখল করে যে দোকানগুলো দেওয়া হচ্ছে, আমরা আশেপাশের যে পরিবেশটা আছে সেটা আমরা উপভোগ করতে পারছি না, এবং আমরা আশেপাশের যে সৌন্দর্য আছে সেটা উপভোগ করতে পারছি না। অনেকগুলো দোকান, অনেক চাপা রাস্তা, তো রেগুলার পর্যটকরা আসছে যাচ্ছে, যার কারণে অনেক হ্যাসেলও হচ্ছে। ঝুলন্ত সেতু এলাকায় রাস্তার পাশে দোকান না বসানোর নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না। দোকানদারদের দাবি, পর্যটন কর্পোরেশন সুনির্দিষ্ট জায়গার কথা বললেও এখনও তা কার্যকর হয়নি। আর পর্যটন কর্মকর্তারা বলছেন, বরাদ্দ না থাকায় শুরু হচ্ছে না কাজ। দোকান দেওয়া নিষেধ, মানে ওই যে সাইনবোর্ড লাগাই দিছে ওটা বলে আর কি। যত্রতত্র যে ছোটখাটো দোকানপাট বা বাজার যাতে না হয় সেজন্য আমরা একটা এখানে উদ্যোগ নিয়েছি। সেটা আমরা ওখানে করে দিব, যাতে সবাই ওই শেডের ভিতর বসেই দোকানপাট গুলো করতে পারে। পাহাড়ের পরিবেশ রক্ষা ও পর্যটক আকর্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দিনাজপুরে চলছে ঐতিহ্যবাহী চেরাডাঙ্গি মেলা, যার মূল আকর্ষণ ঘোড়া বেচাকেনা। প্রতিদিন বিকেলে আয়োজন করা হয় ঘোড় দৌড়ের, যাতে ঘোড়া দেখে শুনে কিনতে পারেন ক্রেতারা। দিনাজপুরে চেরাডাঙ্গি মেলার আয়োজন হয়ে আসছে 1948 সাল থেকে। এই মেলার মূল আকর্ষণ ঘোড়া বেচাকেনা। পছন্দের ঘোড়া কিনতে ক্রেতাদের মধ্যে চলে প্রতিযোগিতা। বিক্রির জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে মেলায় এসেছেন ব্যবসায়ীরা। ঘোড়া সুস্থ সবল কিনা তা যাচাই করতে আয়োজন করা হয় ঘোড় দৌড়ের। এটা ভালো ঘোড়া, এটা ভালো দাম, খারাপটার খারাপ দাম, তবে বেচা কিনা চলতেছে। এখনো দাঁতে নাই, মানে শাল হয় নাই। এগুলোর দাম মানে 10-12 হাজার, 5 হাজার, 8 হাজার, 10 হাজার, 15 হাজার এরকম। আর যেগুলো শালছে, ধরেন যে 2 সাল 4 সাল হয়েছে, 2 দাঁত 4 দাঁত, এগুলোর দাম ধরেন যে 50-40। ঘোড়া ও ঘোড়দৌড়েই শেষ নয় চেরাডাঙ্গি মেলার আকর্ষণ। যাত্রা, সার্কাস, নাগরদোলা সহ বিভিন্ন ধরনের রাইড উপভোগের সুবিধা আছে। মুখরোচক খাবারের পাশাপাশি হরেক রকম পণ্যের পসরাও বসিয়েছে দোকানিরা। আজকে তাদেরকে বাস্তবে দেখার জন্য আমরা এই মেলাতে নিয়ে আসি, ঘোড়া দেখানোর জন্য। এখানে ব্যবসা করে খুব শান্তি। আপনার বিভিন্ন জায়গার মানুষ আসে এখানে, পণ্য টন্য কিনতে আসে, গরু কিনতে আসে, মহিষ কিনতে আসে। প্রতি বছর 1 মাসের জন্য মেলার আয়োজন হলেও এবার রোজার কারণে মেলা থাকবে 20 দিন। তবে এতে আকর্ষণে কোনো ভাটা পড়বে না বলে মনে করেন আয়োজকরা। আমাদেরকে সহযোগিতা করবেন, এই মেলা যেন আমরা অশ্লীলতা দূর করতে পারি, এই মেলা থেকে যেন আমরা জুয়া, মাদক এগুলো যেন দূর করতে পারি। এটা আপনারা আমাদেরকে সবাই সহযোগিতা করলে আমরা বাস্তবায়ন করতে পারবো। মেলা ঘিরে আশপাশের 20 গ্রামে চলে মেজবান আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার মতো সমগ্র বাংলাদেশে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।